আসল ভাই অনেকদিন পরে এসেছি আর কি স্টুডিওতে। তো প্রথম যে ঘটনাটা শেয়ার করব সেটা এক রায়হান নামে একজন লোকের ঘটনা আর কি। ওনারা আগে পুরান ঢাকার নাজিরা বাজার থাকতো। তো সপরিবারে 1996 দিকে ওনারা শিফট হয়ে মিরপুরে চলে আসেন আর কি, নিজেদের বাড়ি তুলেছেন। তো আমি একটু ডেসক্রিপশন দিতে যাচ্ছি। তাদের বাড়িটা হচ্ছে দোতলা, খুব ব্লক ব্লক করে, পল্লবীর কাছেই ওনাদের বাসা। তো ব্লক ব্লক করে বাড়িগুলা। তো একটা বাড়ি থেকে একটা বাড়ির দূরত্ব প্রায় মনে করেন 8 থেকে 10 ফিট এরকম আর কি। অনেক আগে 96 সালের ঘটনা আর কি। তো তারা 2 তলা বাড়ি তোলে। তো নিচতলা তাদের ভাড়াটিয়া ছিল, নিচতলা 2টা ফ্ল্যাট 2 ইউনিটে। আর উপরের পুরোটাই জয়েন করে তিনি থাকতেন, তার ওয়াইফ, তার বাচ্চা এক পাশে থাকতো, আর আরেক পাশে থাকতো তার বাবা মা এবং তার ছোট ভাই। আর বোন ছিলেন, বোনের বিয়ে হয়ে গেছে আর কি। তো ওনার একটা স্বভাব বলবো কিনা রাসেল ভাই ঠিক জানি না। আসলে আজকে তো অনেক 13 তারিখ নিয়ে কথা হচ্ছে। স্বভাব না, এটা বলতে পারেন যে অভ্যাসও বলতে পারেন। তো এটা কি হয়, উনি রাত্রের বেলা প্রায় সময় ক্রন্দনরত, কান্না করা অবস্থায় তাকে সবসময় পাওয়া যেত। তার ওয়াইফ সবসময় তাকে কান্না করা অবস্থায় পেত। আচ্ছা, মাঝে মধ্যে সে জোরে কান্না করতো, মাঝে মধ্যে কিন্তু কান্না করতো সে প্রায় প্রতি রাতে। এবং সে যখনই ঘুম ভাঙতো ওই ক্রন্দনরত বা কান্নারত অবস্থায়, সে হাঁটু জড়িয়ে বসে থাকতেন এবং চিন্তা করতেন আমি এতক্ষণ কি স্বপ্ন দেখেছি। বাট সে কখনো রিকল করতে পারতো না তোর স্বপ্নটা কিছুই। আচ্ছা, প্রায় এটা বলতে গেলে প্রতিদিনই হতো, আবার কখনো হতো না। কোনো সময় সে জাগতো, কোনো সময় সে জাগতো। একদিন রাতে রাসেল ভাই প্রায় তখন 2:30-3টা বাজে, এমন সময় তার ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পরে সে দেখে সে কাঁদছিল, চোখে অনেক চোখে পানি জমে আছে এবং চোখ ফুলে আছে। সে আবারও ঠিক একইভাবে হাঁটু জড়িয়ে বসে চিন্তা করতে লাগলেন যে আমি আজকে রাতে কি স্বপ্ন দেখেছি। সে শিওর যে সে স্বপ্ন দেখেছে, কিন্তু কি দেখেছে সে জানে না। আচ্ছা, সে রিকল করার চেষ্টা করছে। ঠিক এমন সময় হঠাৎ করে তিনি কিছু গুম গুম সাউন্ড পাচ্ছে। আচ্ছা, তো পুরো বাসার লাইট জ্বালালো। সেই সাউন্ডটা কোথা থেকে আসছে, জানালা সরিয়ে দেখার চেষ্টা করলো যে সাউন্ডটা আসছে কোথা থেকে। তো যতটুকু সে খুঁজে দেখতে পায় যে সাউন্ডটা আসে তার বাসার নিচে সিঁড়ি কামরা থেকে। আচ্ছা, রাত তখন 2:30 বাজে, 2:30টার বেশি বাজে। তো দোতলার সিঁড়ির কামরা লাইট জ্বালানোর পরে সে নিচে কিছু মানুষের টুপি দেখতে পান। রাসেল, অনেকগুলো মানুষের টুপি দেখতে পান। তো নিচে যেহেতু নিচের সিঁড়ির কামরার লাইট কিন্তু বন্ধ ছিল। তো নিচে যখন সিঁড়ির কামরা লাইট জ্বালাবে, এমন সময় জ্বালানোর আগে উপরের লাইটের আলোতে সে দেখতে পায় অনেকগুলা লোক আপনার কোরআন শরীফ পড়ছে। অনেকগুলা, প্রায় 20 থেকে 25 জন মানুষ কোরআন শরীফ পড়ছে। কোলাপসিবল গেটটাও খোলা। আচ্ছা, আর রাসেল ভাই 96 এর দিকে ঘটনা। তো আপনার মনে হয় যে ওই সময় তো একটু চোর ডাকাতের ভয় ছিল সবাই, কোলাপসিবল গেট খোলা থাকবে, প্লাস এতগুলা মানুষ কোরআন শরীফ পড়ছে, আমি তাদের কাউকেই চিনি না, আর উইদাউট এনি রিজন রাত 2:30টার দিকে কে এসে কোরআন শরীফ পড়বে, সেটাই। তো সে অনেক চেষ্টা করলো খুঁজবার জন্য যে কেন কোরআন শরীফ আছে। আব্বা তো ডাকার কথা না। নিচে যে 2টো ফ্ল্যাট আছে, 2টো ফ্ল্যাটের মানুষজনদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা কি কাউকে বলেন। তো ওই সময় ফজরের ওয়াক্ত চলে আসে। তো এক মুরব্বী যখন ফজরের নামাজের জন্য ওঠে, বলে কই আমি তো কোনো কোরআন শরীফের আওয়াজ পাই নাই। তো সে খুব কনফিউজ হয়ে যায়, বাসায় মাথা চুলকাতে চুলকাতে সে চলে যায়। ঠিক প্রায় 6 মাস পর, ওই দিনের প্রায় 6 মাস পর রাসেল ভাই উনি আবারও তার একই অবস্থায় ঘুম ভাঙে। তো ঘুম ভেঙে সে আবারও ঠিক একই প্রচেষ্টায় যে আমি স্বপ্ন কি দেখেছি। ওই জিনিস তাকে ক্রন্দনরত, সে নিজেকে কান্না করা অবস্থায় পায় যে চোখ পুরো ভিজে আছে, ফুলে আছে। তো হঠাৎ করে সে কান্নার আওয়াজ পায় এরই মধ্যে। আচ্ছা, তো কান্নার আওয়াজটা সে মোটামুটি কনফার্ম যে ওই নিচের কামরা থেকেই আসতে থাকে। সে পুরো বাসার লাইট চালাবে। ওই দিন রাসেল ভাই আমি বলি, এই ঘটনার আগে আমার একটা জিনিস মিস হয়ে গেছে। ওই সময় প্রচন্ড গরম পড়েছিল। তো এলাকায় আপনার রাসেল ভাই প্রচন্ড এলাকায় মসজিদে খুব বৃষ্টির জন্য দোয়া চাচ্ছিলেন। তো ওই দিন সবাই করছিলেন, আজকের মতো শুক্রবার ছিল ওই দিন। তো জুম্মার নামাজ শেষ করে সে বাসায় আসার পর তার খুব খারাপ লাগছিল সেদিন। তো খুব খারাপ লাগবার কারণে সে ব্লাড প্রেশার চেক করে, ব্লাড প্রেশার লো পায়। পরে ওষুধ ডাক্তার নিয়ে এসেছিল বাসায়, ওষুধ দেয়, কিন্তু ওষুধে কোনো কিছু হচ্ছিল না। মাগরিবের নামাজের পর তার একটু ভালো হতে থাকে, তার শরীর ভালো লাগতে থাকে। কিন্তু যে ব্রিজটা আসে তার শরীরে শীত করতে থাকে, ঠান্ডা একটা হিম ভাব। তো যে বাতাসটা আসে, তো তার ওয়াইফকে জিজ্ঞেস করে কি ব্যাপার, বাইরে কি বৃষ্টি হবে নাকি। বলে কিসের বৃষ্টি, আমি ঘামতেছি যায় গরমে। তো ওই দিন রাতের বেলা রাসেলের প্রচন্ড বৃষ্টি হয়
রাত 12টা 12:30টার দিকে প্রচন্ড বৃষ্টি নামে এবং ইলেকট্রিসিটি থাকে না, এবং পরের দিন খবর পাওয়া যায় যে আশেপাশে গাছগাছালি সব এত ঝড় হয়েছে যে পড়ে যায়। তো ওই দিন রাতের বেলা তার ঘুম ভাঙে, যেটা আমি রাসেল একটু আগে নিয়ে যাচ্ছিলাম, কান্নার সাউন্ড পাচ্ছে। ইলেকট্রিসিটি নাই, তো সেদিন সে টর্চ খুঁজে টর্চ মেরে মেরে নিচের দিকে যায়, মানে তাকে কান্নার সাউন্ডটা ওই দিকে নিয়ে যাচ্ছে। সে সিঁড়ি দিয়ে যখন নিচে নামার পর টর্চ একজনের মুখে মারে, দেখে যে একটা লোক কান্না করছে। আবার পাশে টর্চটা নাড়ানোর পর আরেকজনের দিকে চোখ পড়ে, আরেকজন কান্না করছে, একটা মহিলা, কেউ তসবিহ পড়ছে, কেউ কান্না করছে। সবাই সিঁড়ি কামড়ে দাঁড়ানো, প্রায় 15 থেকে 20 জন, সবাই অচেনা রাসেল, কাউকে সে চেনে না। সবার মুখে মুখে টর্চ মারছে, কিন্তু কাউকেই সে চেনে না। এই লোকগুলা কোথা থেকে আসলো এত রাতের বেলা, এত রাতে কেন আসবে লোকগুলা? সবাই কান্না করছে। তো সে তার বাড়ি থেকে বের হয়ে ডান দিকে গেলেই রাসেল ভাই তাদের আপনার গ্যারেজ, গাড়ির গ্যারেজ আর কি। তো গ্যারেজের দক্ষিণ পাশে এবং পূর্ব পাশে একটা শাটার লাগানো, ওই শাটার গুলোও খোলা, কোলাপসিবল গেটও খোলা, এবং ওই প্যাসেজের মধ্যে আরো মানুষকে মনে হচ্ছে তার ঠেলে যেতে হচ্ছে, তার সারা শরীর শীত করছিল। তো ওই গাড়ির গ্যারেজের সামনে যাওয়ার পর দেখে যে গ্যারেজের চারিপাশে আপনার চাদরের মধ্যে রশি দিয়ে বেঁধে তাদের বারান্দার সাথে চাদর ঝুলানো, হয়তো ওইখানে কিছু হচ্ছে। তার মাথার মধ্যে আসছে না আসলে কি হতে পারে। তো দেখে হঠাৎ করে একটা লোক এসে বলে, এই দেখি পানি নিয়ে আসছে, গরম পানি। জিনিসটা খুব তাজ্জব লাগছে, এদেরকে আমি চিনি না, আমার বাসার নিচে, তাও গ্যারেজের শাটার খুলে, কাহিনী কি? পরে সে দেখে যে মানে একটু ফাঁক হয়ে যায়, পর্দাটা একটু ফাঁক হয়ে যাওয়ার পরে সে দেখে যে একটা পা দেখা যায় ডেড বডির মতো, মাথার চারিপাশে 4-5 জন লোক দাঁড়ানো, তাদের মাথা দেখা যায়। তারা দোয়া পড়ছে, হয়তো তারা ওই লাশটাকে গোসল করাবে। তার বুঝতে বাকি না এটা একটা লাশ। ওকে। তার মিনিট 5-এর মধ্যে তার সব ভ্রান্তি দূর হয়ে যায় যখন সে দেখে ওই লাশটা সে নিজেই। আচ্ছা। সে ওই মুহূর্তে স্টাক হয়ে যায় এবং এক চিৎকারে অজ্ঞান হয়ে যায়। তো পরের দিন যখন বাবা মাকে ঘটনাগুলো বলে, শেয়ার করে, তাকে একটা হসপিটালে নিয়ে আসা হয়। তো বাসায় নেওয়ার পর সে যখন ঘটনাগুলো বলে যে আমি এই জিনিসগুলা দেখেছি, তো মানে স্বভাবতেই রাসেল ভাই আমার মোটামুটি সব ঘটনাতে কেউ কারো কথা বিশ্বাস করে না, তারাও বিশ্বাস করে না। এবং স্ত্রী তো মোটামুটি তার প্রতিদিন প্রত্যক্ষ করেন, সে প্রতিদিন এই যে কান্না করে, এগুলো স্ত্রী টের পায়। তো সে মনে করেন যে না, তাকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া দরকার। তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়ার পর তাকে ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর কথা, কিন্তু রাসেল ভাই সেই ঘুম তো আর বেশি দিন টিকে নেই। ওই দিনের ঘটনায় ওই দিন রাতের বেলা রাসেল ভাই ঠিক একই অবস্থায় ঘুম ভাঙে তার, কিন্তু ওই দিন ইলেকট্রিসিটি ছিল, ওই দিন আর কোনো ঝড় বৃষ্টি কিছুই না। তো নিচে যাওয়ার আর রিস্ক নেন, সে বারান্দা দিয়ে তাদের ওই প্যাসেজটা দেখা যায়। সে বারান্দা দিয়ে যে দেখার চেষ্টা করলেন, দেখলেন ঠিকই তো ওই জায়গায় ওই প্যাসেজে ওই লোকগুলো দাঁড়িয়ে আছে। সে তার ভাইকে এক দৌড়ে পাশের ফ্ল্যাটে যে তার ভাইকে নেয়, ভাইকে নিয়ে সে নিচে যায়। তার ভাই বলে, কোথায় ভাই? গেট তো বন্ধ, কলাসেল গেট তো বন্ধ, শাটার তো ক্লোজ। বলে, এই মাত্র আমি বারান্দা থেকে লোকজনদেরকে দেখলাম, তাহলে এরা নাই? তাহলে তখন সে নিজে ভাবে থাকে, আমি কি দেখছি সব? শুধু একাই দেখছি না, একাই দেখছি আমি সব। তো তার ভাই বলে, ভাই আপনি যে রেস্ট নেন, আপনি কি ওষুধ খাইছেন কিনা? ওষুধ খেয়ে থাকলে না ওষুধ খান, আপনি একটা ঘুম দেন, আপনি সকালবেলা দেখবেন ফ্রেশ লাগতেছে। তো সে ভাইয়ের কথা শুনে দরজা লাগায়। তো লাগাতেই যখন ঘুরে তার বেডরুমের দিকে যাবে, ওর সময় দেখলে সে ড্রয়িং রুমে দুটো কফিন। ড্রয়িং রুমের মধ্যে দুটো কফিন। আচ্ছা। কফিনের মধ্যে রাসেল ভাই সে কোনো ডেড বডিজ দেখে না, কিছু না, সে দুটো কফিন দেখে। এই দেখে স্যার সে আবার বিশাল বড় চিৎকার, এবং সবাইকে সে জড়ো করে, সবাইকে কাছে নিয়ে বলে, আমি এই জিনিস দেখছি। তো সবাই তাকে ওই দিন রাতটা অনেক সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু এর কয়েকদিনের মধ্যে তেমন কিছু ঘটনা আর তিনি পান নাই, এমন স্বপ্নও দেখেন নাই সে। ঠিক 1 সপ্তাহ পর, সরি রাসেল ভাই আমি কি বলছি, ঠিক 14 দিন পর, 2 সপ্তাহ পর ওনার বাবা মসজিদ থেকে আসেন। আচ্ছা। মসজিদ থেকে আসার পরে তসবিহ পড়ছেন এবং ইজি চেয়ারে বসে পানি চেয়েছেন। তো ওনার বাবা একদম সুস্থ ছিলেন। ইজি চেয়ারে পানি চাওয়া অবস্থায় তাকে যখন পানি দিতে আসা হয়, দেখে যে হাত থেকে তসবিহটা পড়ে গেছে। তো সবাইকে ডেকে আনা হয়। তো সেও নিচে ছিল, বাসার নিচেই ছিল, তাকেও ডেকে আনা হয়, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো যখন কর্তব্যরত ডক্টররা তাকে মৃত ঘোষণা করে। তো বাসায় নিয়ে আসা হয় রাসেল ভাই। তিনি মানে সে খালি ভিজুয়ালাইজ করতে থাকে যে আমি এই জিনিসগুলাই কয়েকদিন আগে দেখেছি, আমার বাবা মারা গেলেন আজকে, আমি দেখলাম যে আমার সিঁড়ির কামরায় লোকজন কান্না করছে, কিন্তু রাসেল ভাই এদেরকে সবাই আমি চিনি, এদের সবাইকে আমি চিনি। আজ আমি সবাইকে যাদেরকে দেখছি সবাইকে চিনি। ঠিক একইভাবে গ্যারেজের মধ্যে আমার বাবাকে গোসল করানো হচ্ছে, আমার গ্যারেজের চারিপাশে কাপড় ঠিক একইভাবে বাঁধা,
এবং একজন লোক মানে আমার ছোট ভাই নিজে পানি নিয়ে আসছে, দেখি দেখি পানি নিয়ে যাবে গোসল করানোর জন্য। সেই একই দৃশ্য আমি এর আগে একবার দেখেছি। তোর বাবার ডেড বডি নিয়ে রাসেল ভাই তারা জানাজা দেয়, কিন্তু কফিনের কথা তো আমি শেষ করলাম না রাসেল ভাই। তাহলে এত কিছু মিলে গেল, কফিনের কথা তো মিল না, দুটা কফিন, রাইট। তো তার বাবা যে মারা গেছে সে এই দৃশ্য হয়তো আগে দেখেছে, কিন্তু কফিন দুটা সবচেয়ে কেন? কষ্টকর বিষয় হচ্ছে যে লাশ যখন জানাজা শেষে ট্রাকে তোলা হয় তখনই বাসার থেকে নিউজ আসে যে তার মা মারা গেছে। একই দিনে তার বাবা মা দুইজনই মারা গেছে। এই জন্য সে দুটো কফিন রেখেছিলেন এবং আসলে বাসায় আসার পরে ঠিক একই ভাবে লাশটাকে ট্রাক থেকে নামিয়ে বাসায় আনা হয়, যা দৃশ্য উনি মাকে আগে দেখেছেন, আবার গোসল করা হয় এবং নিচে দুটা কফিন, তারপরে সবকিছুই সে নিজে দেখে। খুব দুঃখজনক। হয়তো রাসেল ভাই এটা সেই জানে যার একই দিনে বাবা মা দুইজনে, এবং যেটা সে আগে থেকে তার একটা মানে ধারণা পাচ্ছিল এবং এটা একটা একটা সংকেত সাধারণত মানে আমাদের কাছেও এরকম ঘটনা ঘটলে আমরা আসলে মিলাতে পারতাম না যে কেন দেখছি কি হচ্ছে। বাবা মারা যাওয়ার ঘটনা রাসেল ভাই 10-15 বছর একজনকে বললে হয়তো চোখের পানি আসবে না, একই দিনে বাবা মা মারা গেছেন, একই দিনে বাবা মা চলে যান, তার এখনো না। তার চেয়ে সবচেয়ে বড় কথা যে একই দিন তো কষ্ট পেয়েছেন এবং সেই ব্যাপারটা তিনি বেশ আগে থেকে বুঝতে পারছিলেন এবং সেটা তিনি মিলাতে পারেন আসলে কিভাবে মিলবে, বাট সেটা মিলে গেছে খুব দুঃখজনক ভাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসি তার কাছে তার দ্বিতীয় ঘটনাটি, যেটি তিনি এবার সৌদি আরবে গিয়ে শুনেছেন। শুনি আমরা। জি রাসেল ভাই, মানে অ্যাকচুয়ালি আমার তৃতীয় দিন আর কি মক্কায় থাকা অবস্থায়, তৃতীয় দিন আমাদের হোটেলের নিচে একজন লোক ছিল আর কি, যার কথা বললাম সালাউদ্দিন সাহেব। সে ড্রিঙ্কস বিক্রি করতেন আর কি, ড্রিঙ্কস, ব্রেডস এন্ড অল দ্যাট, এগুলি বিক্রি করতো, জুস ড্রিঙ্কস এগুলো বিশেষ করে বিক্রি করতে আর কি। তো সে একদিন আমাকে ধরে বসে কথাবার্তা হচ্ছিল, দেশের কথা হচ্ছিল, বাংলাদেশের কথা হচ্ছিল। তো পরিচয় সে আমার কথা জেনে ফেলে, তো আমাকে বলে যে তাহলে আমি আপনাকে একটা ঘটনা শেয়ার করি। তো সে যখন প্রথম সৌদি আরবে আসে, সেটা হচ্ছে, তো পরিচয় সে আমার কথা জেনে ফেলে, তো আমাকে বলে যে তাহলে আমি আপনাকে একটা ঘটনা শেয়ার করি। তো সে যখন প্রথম সৌদি আরবে আসে, সেটা হচ্ছে 1992 সালে। অনেক বয়স আছে লোকটার, বেশ ভালো বয়স আছে, 45 থেকে 50 মধ্যে। তো বললো যে আমি অনেক অল্প বয়সে সৌদিতে আসি, অনেকদিন হয়ে গেছে, অলমোস্ট 23 বছর ধরে আমি সৌদিতে। তো আমি সৌদিতে থাকা অবস্থায় আর কি, তো প্রথম আমার জয়েন হয়েছে তাইফে, তখন সে তাইফে চাকরি পায়। তো আমি তার প্রফেশনটা বলছি না রাসেল ভাই, তার একদিন ডিউটি পড়ে একটা হসপিটালে। তো আমার ঘটনাটা হচ্ছে একটা হসপিটাল রিলেটেড। তো তাইফের একটি হসপিটালের পাশে, মানে হসপিটালের সংযুক্ত বিল্ডিং, সেখানে ফ্রিজিং রুম আর কি, হিম ঘর যেটাকে বলে, মর্গ আর কি, যে ডেড বডিজ গুলো ওখানে জমায়েত করে রাখা হয়। তো 2টা ফ্লোর, ওই বিল্ডিং এর 2টা ফ্লোর, তো উপর এবং নিচে। তো যে ডক্টরটার মানে উনি থাকা অবস্থায় ঘটনা যখন শোনে, তো যে ডক্টরটার ডিউটি পড়ে তার নাম আবু হিনাফ বা কিছু হিনাত, এরকম কিছু একটা হবে, অনেক বড় নাম, যে আমি নামটা অ্যাকচুয়ালি রিকল করতে পারছি না। তো ওই লোকটারই ঘটনা, তার যখন ডিউটি থাকা অবস্থায় আর কি। তো যেদিন ঘটনায় যায় আর কি, সেদিন ভাই তাইফ জায়গাটা এমনিতেই অনেক ঠান্ডা, মানে ওখানে লোকজনরা বলে যে এসি এবং ফ্যান কিছুই ওনাদের বাসায় নেই, এতই ঠান্ডা নর্মালি তাইফে। তো সেদিন খুব মেঘাচ্ছন্ন ছিল আকাশ। তো রাত 11টা কি 12টার দিকে যে লোকটা প্রথম ঘটনা প্রত্যক্ষ করেন, তিনি একটি হিমঘরের সামনে, ওই ফ্লোরে 2টা হিমঘর, ওই একটা হিমঘরের সামনে বসেছিলেন। তো তার পায়ের কাছে হঠাৎ করে তিনি ভেজা দেখতে পান, ওই পায়ের বাড়িতে ছিটাটা তার মানে কাপড়ে চলে আসে। তো কিছু জিনিস টের পেতেই, অ্যাকচুয়ালি ওনাদের দেশের ডক্টররা তো ভাই আমাদের মতো পাঞ্জাবি বাজার, ওরা তো তোক টাইপের জিনিস পরে। তো ছিটাটা আসে, তো সাদা তোকের মধ্যে দাগ দেখা যাচ্ছে, নিচে তাকিয়ে দেখে রক্ত, ওই রক্ত আসছে ওই রুম থেকে। সে রুমের দরজা খুলে দেখে কোন রক্তই নেই, তাহলে এই রক্ত আসছে কোথা থেকে? দরজা বন্ধ করার পরে দেখে তার পাঞ্জাবি মানে তার টোকের থেকে রক্ত চলে গেছে, যে জায়গায় রক্ত চলে আসছিল সেই জায়গায় রক্ত। তো আপনার ঠিক 5 থেকে 10 মিনিট পর আবারও তিনি একই জিনিস প্রত্যক্ষ করে, সে রক্ত আসছে রুমের নিচ থেকে তার শরীরের মানে তার পায়ের কাছে রক্ত। এরকম করে 3 থেকে 4 বার হয় রাসেল ভাই। সে খুব ভয় পেয়ে যায়, আসলে রক্ত আসছে কোথা থেকে। আর হিমঘরে রাসেল ভাই যে মারা যায় তার রক্ত আসবে কোথা থেকে?
তো দরজা খুলে সে দেখে যে একটা আপনার সকেট যে ডেড বডি ড্রয়ারের ভিতরে যে ডেড বডিস রাখে, সে একটা ড্রয়ার একটু হালকা খোলা। সে কি করে ওটাকে লাগাতে যাবে, তো যখন ওই ফাঁক দিয়ে দেখতে পায় যে ভেতরে ডেড বডিটা কাফনের কাপড় পেঁচানো অবস্থায়, কিন্তু পুরা কাফনের কাপড়টা ভেজা আছে, রেড লাল হয়ে আছে, পুরো রক্তে একটা বিশাল বড় ডেড বডিটার কোনো হদিশ পায়নি। তো সে সাথে সাথে নিচে যায় এবং ওই নিচে আরেকজন ডক্টর ছিল, তাকে জানায়। তাকে জানানোর পর তারা কর্তৃপক্ষকে জানায়। নিচে ওই মুহূর্তে সে এসে দেখে যে আসলে এখানে অনেক রক্ত। পরে কর্তৃপক্ষকে জানায়, জিনিসগুলো ক্লিন হয়, কিন্তু আসলে কোনো ধরনের ঘটনা রিভিল করে নাই বাইরে। আসলে এই জিনিসটা কি বলবো, এখানে কোথাও ডেড বডি করে আমি কি বলবো। ঠিক 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর তিনি আবার জিনিস প্রত্যক্ষ করেন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই দিনের পর থেকে সে চায় নাই তার ওই জায়গায় ডিউটি করুক। সে নর্মালি ডিউটি গুলো শিফট হয়, তো সে চায় না ওই জায়গায় তার ডিউটি, কিন্তু আনফর্চুনেটলি তার ওই দিন ডিউটি নিতে হয় জায়গায়, ওই ফ্লোরে। হঠাৎ করে আপনার সামনে রাসেল ভাই যদি 2 ফিট 3 ফিট টেবিলের উপর থেকে কেউ যদি ঝাঁপ দিয়ে পড়ে, আপনি কিন্তু শব্দ পাবেন। একসাথে 5-6টা জিনিস ঘর করে পড়ছে, সাথে স্টিলের শব্দ। আপনি তো ভয় পাবেনই, আপনি তো বুঝবেন ভিতর থেকে ভিতরে তো কেউ নাই। কেউ ঢুকলে আমার কাছ থেকে পারমিশন নিয়ে ঢোকে, কেউ যদি বের হয় আমার কাছ থেকে পারমিশন, সাথে আমি এরকম জিনিসটা। সে ভেতরে ঢুকে দেখে যে 5-6টা ডেড বডি পড়ে আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ওই রুমের মধ্যে কোনো মহিলা ডেড বডি ছিল না। কিন্তু ওই 5-6টা যে পরে 6-7টা আর কি, ওদের 3টা হচ্ছে পুরুষের, বাকি সবগুলো মহিলার। আচ্ছা। এবং যে ড্রয়ার, যে সকেটটা খালি, ড্রয়ারটা সর করে আছে ডেড বডি। এটা দেখে তো ভয় পাওয়ারই কথা। আপনি থাকলে রাসেল ভাই ভয় পেতেন, আমিও ভয় পেতাম, যতই ডাক্তার হই, যতই ডেড বডি কাটি। এটা তো অলৌকিক, অস্বাভাবিক। আপনি আমার সামনে পড়ে আছে একটা ডেড বডি, এই ড্রয়ারটা টানতেও তো অনেক কষ্ট। ইভেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের চেস্ট পর্যন্ত আপনার কাফনের কাপড়টা থাকে, কাপড়টা পেঁচিয়ে না, ওইখানে কোনো কাফনের কাপড়ই নাই ওই ডেড বডি গুলোর সাথে। ওই সকেট গুলা খালি, এবং ডেড বডিজ গুলো স্মাইলিং, হাসছে, মুখে হাসি। এটা দেখে উনি নিচে ভয় পেয়ে যায় এবং বলে, আমি এই জায়গায় কোনো ডিউটি করবো না, আমি আর কোনো ডিউটি চাই নাই। বেটার আপনারা এটা সলিউশন করেন, আমি কোনো ডিউটি আমাকে আর এখানে ফালায় না। কিন্তু কর্তৃপক্ষ বলে, ঠিক আছে, তোমার আর ডিউটি পড়বে না। কিন্তু আবারও তারা একদিন প্রায় 5 মাস পরে ওই জায়গায় ডিউটি করে। ওই লোকজন এসে কিন্তু ভাই ড্রয়ার সকেট অনুযায়ী ড্রয়ার গুলা ঢুকায় দেয় ডেড বডি সহ। তো আরেকটা কথা, ওই জিনিসটা স্কিপ করে গেছি, ওই মুহূর্তে ভাই আরো কিছু ডেড বডির ড্রয়ার খালি পাওয়া গেছে। আর ওনার কাছে তো শীট আছে কোন ড্রয়ারের নাম্বার সহ ডেড বডি। উনি দেখছে যে অন্যগুলা তো যখন ঢুকাতে গেছে লোকজন নিয়ে, দেখে অন্যগুলা তো ডেড বডি নাই। তো এটা টোটালি অস্বাভাবিক লাগে তার কাছে, যে এইখানে এভাবে ডিউটি করা যাবে না। প্রতিদিন এরকম অলৌকিক বা অস্বাভাবিক জিনিস আমার সামনে করবে, আমি এটা প্রত্যক্ষ করতে পারবো না। তো সে ডিউটি ক্যান্সেল করে দেয়। তো একজনের প্রক্সি দিতে তাকে জোর করে আবারও এখানে আসতে হয়, এবং তার এটা অনিচ্ছা, একদম অনিচ্ছার ইচ্ছার বিরুদ্ধে সে আসে আর কি। সেদিনও রাসেল ভাই শুক্রবার ছিল, জুম্মার নামাজ শেষ করে ডিউটিতে গেছে। তো নর্মালি এই অকারেন্স গুলো ঘটে হচ্ছে 10টা, 11টা, 12টার মধ্যে। সেদিন একটু গভীর রাত ছিল, প্রায় 2:30-3টা বাজে। হঠাৎ করে কান্নার আওয়াজ আসে রুম থেকে। সে দরজা খোলে এবং কান্নার আওয়াজে সে এবার দেখতে চায় যে আসলে কি ঘটতেছে, ভেতরে কি কেউ ঢুকতেছে, কোনো সুড়ঙ্গ পথ আছে, আমার জানা দরকার। সে ঢুকে দেখে অনেকগুলো মাথা পড়ে আছে, শুধু মাথা। তো সে ওখানে নিচে এক দৌড়ে নিচে যায় এবং বলে, আমি ডিউটি করবো না, আপনারা যদি ইফেক্টিভ কোনো ডিসিশন নেন আমি যাই না কিছু। পরে রাসেল ভাই ওইখানকার কর্তৃপক্ষ সবগুলা লাশ একসাথে কবরস্থ করে ফেলে, রাখে না। আর ওখানে হিমঘরে আর রাখে নাই, এবং মোটামুটি সবগুলা লাশই দাফন করে ফেলে। এগুলি সব আনক্লেইম লাশ। এরপর থেকে চিল্লাও ওখানে কোনো লাশ রাখা হয় না, রাখাই হয় না। এটাই ছিল রাসেল ভাই। ময়মনসিংহের একটি ঘটনা, ইসমত আলী নামের একটি লোকের ঘটনা আর কি। তো সবাইকে আসসালামু আলাইকুম। শুরু করছি আমার প্রথম ঘটনা, যদিও আমার ইচ্ছা ছিল এটা রাসেল ভাই সেকেন্ডলি বলা। আচ্ছা, আমার কাছে মনে হয় যে আমরা ভয়ঙ্কর দিয়ে শুরু করি, পরেরটা একটু অদ্ভুত, কিন্তু এটা বেশি ভয়ঙ্কর। আচ্ছা ঠিক আছে। ওকে, তো ইসমত আলী যে লোকটি ছিলেন, ওই ময়মনসিংহ, আমি এলাকাটির নাম বলবো না। তো আমরা মোটামুটি সবাই জানি যে ময়মনসিংহ এরিয়া খুব আগে এরকম ডাকাতি হতো, বেওয়ারিশ লাশটা সবকিছু এই ময়মনসিংহ একটা জায়গায় পাওয়া যেত। তো সবাই অনেকেই খুব ভালো করে জানেন।
তো সেইখানকারই এক ভদ্রলোক আর কি, উনি এক মসজিদের মুয়াজ্জিন ছিলেন, ইসমাত আলী। তো তিনি আপনার ওই এলাকার আশেপাশের 2-3 গ্রামের খুব পরিচিত একজন মানুষ ছিলেন। তিনি লাশ ধোয়াতে পারতেন খুব সুন্দর করে, লাশের ধোয়ানো থেকে শুরু করে লাশের কাফন কাপড় পরানো পর্যন্ত, জানাজা দেওয়া পর্যন্ত, কবরস্থ করা পর্যন্ত অনেকেই তাকে নিয়ে যেত আর কি। সবাই তাকে খুব পছন্দ করতো, মানুষ হিসেবে খুব ভালো একজন মানুষ। তো এবং মানে গ্রামের বাড়িতে বিচার আচার করার জন্য মাঝে মধ্যে তাকে ডাকা হতো, ওই সালিশে বৈঠকে তাকে ডাকা হতো। তো ঘটনা ঘটে তো রাসেল ভাই অনেকদিন আগের ঘটনা, 95-96 সালে, তার বলতে আমি সালটা ঠিক মনে নাই। তো তার পরিবার থাকতো ঝিনাইদহতে এবং সে থাকতো একা ময়মনসিংহে, এবং ওইখানকার একজন লোক তাকে একটি ঘর করে দেয় থাকবার জন্য, একটি রুম। তো একদিন সকালবেলা থানা থেকে কল আসে এবং তার থানা যেতে যেতে প্রায় দুপুর 2টা-3টা বেজে যায়। থানাতে কল আসে যে তাকে একটি লাশ ধোয়াতে হবে। থানায় যাওয়ার পরে তিনি যখন ওসির রুমে গেলেন, ওসি যখন বললেন যে তোমাকে এই লাশটা ধোয়াতে হবে, তো ওখান থেকে রাসেল ভাই মানে দুর্গন্ধ, মানে কটকটা দুর্গন্ধ, বুঝতে পারছেন যে লাশের অবস্থা খুব একটা, মানে লাশটা বাইরেই রাখা ছিল থানার বাইরে, এবং সেটা একটা বেওয়ারিশ লাশ ছিল, কোনো ক্লেইমড লাশ না আর কি। তো তার কথা হচ্ছে যে লাশের যে এত গন্ধ আমি ওই ওসি রুম থেকেই পাচ্ছি, এত দুর্গন্ধ। তো আশেপাশের লোকজনদেরকে ডাকা হলো, কিন্তু কেউ তেমন একটা সাড়া দেয়নি। তো ওইখানকার এক দারোগা, তার ওই সে যেখানে থাকে সে ওই বাড়ির, তো সে বলছে যে ওখানে তার পরিচিত একজন আছে লাশ ধোয়ায়, তো সে ওসিকে বলে তাকে নিয়ে আসে। আচ্ছা। তো যেহেতু ক্লেইমড অবস্থা নাই, পোস্টমর্টেম শেষ করার পর লাশটাকে ধোয়ানোর জন্য তাকে হস্তান্তর করা হয়। তো থানার পেছনে একটি জায়গাতে সুন্দর করে কাপড় দিয়ে লাশটাকে ধোয়ানোর জন্য তাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়। তো চারিপাশে কাপড় লাগানোর পর সে যখন তার প্রথম প্রসিডিউরে গেল, যে কাপড় মানে লাশটা ছিল একটা বস্তার মধ্যে, রাসেল ভাই বস্তা থেকে সরানোর পরে লাশের অবস্থা যেটা হচ্ছে একদম বিভৎস, চেহারা সুরত কিছুই বোঝা যাচ্ছে না। তো তাকে ইসলামের রীতি অনুযায়ী আপনার লাশটাকে ধোয়াতে হবে। তো পৌর কবরস্থানে কবরস্থ করাবে এরকম প্ল্যান হয়ে যায়। তো তাকে একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয় লাশটাকে ধোয়ানোর জন্য, কিন্তু রাসেল ভাই সেই অ্যাসিস্ট্যান্টও সামনে আসতে পারতেছে না, লাশটার এত দুর্গন্ধ, এবং সে মুখের মধ্যে কাপড় পেঁচানোর পরও লাশের দুর্গন্ধ যাচ্ছে না, এরকম অবস্থা। তো সে কোনো রকম লাশের গায়ে মানে শরীরে হাত দিয়ে গোসল করাতে যাবে, এমন সময় যখনই হাত মানে কোনো কিছু ধরে সেসব বডি পার্টস গুলা খুলে খুলে আসতেছে, এরকম অবস্থা। সে হাত ধরতে যায়, হাত খুলে আসছে, মানে মোটামুটি বলা যেতে পারে একটা গলিত লাশ, একদম গলিত লাশ, মানে ওই টাচ করা যাচ্ছে না, এরকম কিছু একটা। তো লাশটাকে সে গোসল করায়, গোসল করানোর পরে লাশটার কাফনের কাপড় পরানো হয়। তো কাফনের কাপড় পরানোর পরে পায়ে গিট দেওয়া হয়, মাথায় গিট দেওয়া হয়। কিছুক্ষণ পর আর গিটটা থাকে না, গিটটা অটোমেটিক খুলে যাচ্ছে, একটা নিথর একা গিটটা খুলে একা গিট খুলে যাচ্ছে, মাথার গিটটা। হঠাৎ করে এরকম গিট খুলে যাওয়া তার কাছে অসম্ভবই মনে থাকে, এটা তো অসম্ভব, একটা নিথর দেহ আপনি যদি পলিথিনের মধ্যে যদি কিছু জিনিস অল্প একটু কিছু জিনিস ঢোকানোর পর গিট দেন, সেটা দেখবেন যে নর্মালি ওই গিটের মতোই আছে। হঠাৎ করে গিটটা তার সামনে দিয়ে পুরপুর করে খুলে যাচ্ছে, আমারও গিট দেয়, আবারও খুলে। এতদিনের অভিজ্ঞতা রাসেল ভাই সব ফিকে হয়ে গেল যে আসলে গিটটা তো হলে কেন গিটটা আমার সামনে ফটফট করে খুলে যাচ্ছে কেন। তো দীর্ঘক্ষণ চেষ্টা করবার পর সে যে হার মেনে যায় যে এইভাবেই এখনকার লাশের দুর্গন্ধে থাকা যাচ্ছে না, এটাকে কবরস্থই করতে যাচ্ছে না, ওখানে এরকম একটা থাকতেই পারছে না। তো ওই ওসিকে তো দেখাতে হচ্ছে লাশটা। তো ওসি বলতেছে যে এই লাশের গিট কোথায়? তো সে বলে যে লাশের গিট আমি দিয়ে রাখতে পারতেছি না। তো ওসির মাথার মধ্যে ওটা খেলে না, লাশের গিট দিতে পারতেছে না, কি ধরে যাওয়ার কি আছে, কেন খুলবে? তো ডেড বডি আপনার পৌর কবরস্থান পর্যন্ত নেওয়ার পর ওখানে যখন লাশটাকে নামানো হয় কবরস্থানের পাশে, আগেই ওনারা ব্যবস্থা করে রাখে কবরটা খুঁড়ে, দেখে যে স্যার রাসেল ভাই লাশের মানে লাশের উপর থেকে কাপড় টাপড় সব খুলে একদম একাকার অবস্থা। বুঝছো, এমনও না যে লাশ তো নিজে খুলবে না, পুরো কাপড় টাপড় খুলে একাকার অবস্থা এবং সবকিছু খুলে পড়ে আছে, হাত পা এরকম মানে আলাদা আলাদা হয়ে আছে। তো তাকে তো কবরস্থ করতেই হবে। তো সে মনে করেন বেঁধে পুরো ডেড বডিটাকে বেঁধে কবরের মধ্যে নামিয়ে সবকিছু শেষ করে কবরস্থ করে দোয়া পড়ে মাগরিবের নামাজটা ওই কবরস্থানের মসজিদে পড়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে পৌঁছানোর পর রাসেল ভাই 10টা-11টা বাজে। সেদিন তার ছেলেও তার সাথে ছিল। ওই দিন তার ছেলে রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে
এবং সেও ঘুমাতে ঘুমাতে বলে রাত 11টা বেজে যায়। গ্রাম সাইড, ওখানে তেমন একটা মানে ইলেকট্রিসিটি নাই রাসেল ভাই। তো কুপির আলো হালকা হালকা জ্বলছে। হঠাৎ করে তার মানে সে মাত্র চোখ লেগে যায়, হঠাৎ করে তার চোখটা সে খোলে এবং সে উপরে যে সিলিং আমরা বলি উপরে তিনি হঠাৎ করে দেখলেন, ওই দিনই রাতের বেলা দেখলেন যে একটি লাশ তার দিকে মানে উল্টো হয়ে আছে এবং কাফনের কাপড় পরিহিত একটি লাশ, এবং লাশটির উপর থেকে পানি তার উপরে ঝরঝরে পড়লো। ওই সময় হঠাৎ করে এত পুরা পানিতে সে ভিজে গেল। তার ছেলেটাকে নিয়ে সে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেছে এবং সেটা সিলিং এ দেখছে, সিলিং থেকে দেখতে পাচ্ছে। যে চিন্তা করা যায়, মানে আমি বলছি যারা শুনছেন তারা ভাই আমি মানে আপনি চিন্তা করতে পারতেছেন না, আপনি হয়তো আমি চিন্তা করতে শুনতেছেন, পারছি না, হ্যাঁ। রাসেল ভাই আপনি দেখতে পারতেছেন না, আপনি উপরে তাকিয়ে দেখেন একটা ডেড বডি ঝুলে উপরে শুয়ে আছে এবং উপর থেকে পানি, ডেড বডি মানে ওইটার থেকে পানি ঝরঝরিয়ে আপনার শরীরে পড়লো, আপনি টিকতে পারবেন না। সে ওই সময় তার রাত্রে 12টার দিকে ওইখান থেকে তার ছেলেকে নিয়ে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর রাসেল ভাই ওই যে উনি ওই গ্রামটা ছাড়ে এবং গ্রাম ছেড়ে সে তার ওয়াইফ যেখানে ছিল সেখানে চলে যায়। কখনো তিনি ওখানে যান নাই এরপর থেকে, এবং এরপর থেকে রাসেল ভাই কখনো তিনি এরকম ডেড বডি আর ধোয়ান নেই, কখনোই না, আর কখনো ধোয়া নাই। এইটা হচ্ছে মনে করেন আমি এতদিন পর্যন্ত যেসব ঘটনা বলেছি, আমি এই ঘটনাটা আমার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে আর কি। কারণ মানুষের চোখের সামনে দেখা, কারো জীবনটাকে চেঞ্জ করে দেওয়ার মতো ঘটনা আর কি। তো আশিক নামে এক ভাইয়ের ঘটনা বলবো। তিনি আপনার গ্রাম থেকে ঢাকায় আসে, ঢাকার একটি গণ্যমান্য কলেজে ভর্তি হয় 1991 সালে। তো কলেজে ভর্তি হওয়ার পর 1993 সালে তার এইচএসসি দেবার কথা। তো কলেজে ভর্তি হওয়ার পর তিনি একটি মেসে ওঠেন এবং ওই ভর্তি হওয়ার দিন তার সাথে একজনের পরিচয় হয়। তো সেই ভাইয়ের সাথে তিনি মেসে উঠে যান। তো মেসটা ঠিক কলেজ থেকে বেশি দূরে না, খুবই কাছে, বা 10 টাকা রিক্সা ভাড়া, তখনকার 10 টাকা। তো তিনি ওই লোকের সাথে ওই বিল্ডিং এ ওঠেন এবং বিল্ডিংটা আসলে ভাই 2 তলা। তো তারা থাকতো দোতলায়। তো 4টা রুম একসাথে এবং কমন রুম, একটা কমন টয়লেট একটা, এরকম আর কি। তো একটা রুমে 2 জনের থাকা খুবই মুশকিল। তো ঘটনার দিন চলে যায়। ঘটনার দিন হচ্ছে রাসেল ভাই ওইটা ওই দিন মার্চ কি এপ্রিল হবে, প্রচন্ড মানে গরমের সময় আর কি, এবং ওই সময় আবার ঝড় বৃষ্টিও বেশি হচ্ছে। তো তার যে রুম, তার রুমটা হচ্ছে মানে স্কোয়ার রুম, তার বেডটা হচ্ছে জানালার পাশে, তার টেবিলটাও জানালার সাথেই লাগানো। তো টেবিলটা এমন হবে যে হাওয়া বাতাসটাও যেন পাওয়া যায়, পড়াশোনার সময় যেন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, এরকম আর কি। তো ঘটনার দিন রাসেল ভাই প্রচন্ড ঝড় হচ্ছিল। তো তিনি পড়তে বসেন, পরের দিন এক্সাম ছিল। আচ্ছা, তার যে ফ্রেন্ডটা ছিল সে আসতে পারেন নাই, ঝড়ের কারণে হয়তো কোথাও আটকে পড়েছেন। আর তার কোনো আত্মীয় নাই যে আত্মীয় বসে থাকবে, সে থাকেন মেসে। তো পড়তে বসছেন রাসেল ভাই জানালার পাশেই পড়তে বসছে। তো বাতাস বয়ে যাচ্ছে, তার কাছে খুব ভালো লাগছে। হঠাৎ করে মানে তার আরেকটা পয়েন্ট হচ্ছে রাসেল ভাই ওই বাসা থেকে আর কি, উনি যে রুমে পড়াশোনা করতে, জানালা থেকে 60 থেকে 70 গজ সামনে একটি কবরস্থান আছে। আচ্ছা, সেই কবরস্থানে 4টা কবর দেওয়া। তো উনি ওনার ভাষ্য মতে যে ওনারা সবসময় কবরস্থানের পাশ দিয়ে চলাফেরা করেন, অলওয়েজ সবাই, ওই বিল্ডিং এর সবাই। আরেকটা ছোট্ট রাস্তা আছে পেছন দিক দিয়ে, ছোট্ট একটা গেট আছে, কিন্তু ওটা ঘুরে আসতে হয়। তো ওই কবরস্থানের প্রথম কবরটা হচ্ছে মরহুম আজগর আলী। আমি সনটা বলে দিই, যে জন্ম হচ্ছে 1916 আর মৃত্যু 1983। আর একজনের হচ্ছে লালচান বিবি, ওনার জন্ম হচ্ছে 1927 এবং মৃত্যু হচ্ছে 1990। এবং আর 2টো কবর আছে, ওই 2টো কবর কার এরকম কোনো নাম মেনশন করা নাই, 4টা কবর টোটাল। তো ওই দিন রাতে রাসেল ভাই পড়তে পড়তে বেখেয়ালি মন ওই কবরস্থানের দিকে চোখ পড়ার পর উনি দেখেন হঠাৎ করে চোখের পলকে ওই কবরস্থানের 4 কোণায় 4 জন মানুষ দাঁড়ানো, কোণায় কোণায়। এবং ওনার চোখ একদম সবার আগে পড়েছে একটা মানুষ যে কান্না করছে হুড়মুড় করে, এবং কান্নার আওয়াজটা তার কানে ভেসে আসছে। তিনি সাথে সাথে জানালা লাগিয়ে দেন এবং সারা রাত ঝমঝম করে বৃষ্টি পড়ে, কিন্তু সে সজাগ থাকে। পরের দিন সে এক্সামটা দিতে পারেনি এবং পরের দিন তার ফ্রেন্ডও আসলো না। সে কলেজ থেকে এসে আবারও সেই জানালা বন্ধ করে দিল। কিন্তু রাসেল ভাই পরের দিন এতই গরম পড়ে যে জানালা খুলে তাকে পড়াশোনা করতে হয়। তিনি রাত্রেবেলা ঠিক একইভাবে রাত 9টা 10টার দিকে পড়তে বসে, পড়তে একটা সময় একঘেয়েমি চলে আসে এবং
তার কাছে মনে হয় না তাকাই কি পড়া অবস্থায় তার কাছে এরকম মনে থাকে দূর তাকাই কি হবে, কিছু হবে না, অত কোনো লোকজন জিয়ারত করতে আসছে কবরস্থান, এটা কোনো ব্যাপার না। কিন্তু তার মনে কোয়েশ্চেন থেকেই যায়, রাত 12টা, 4 জন মানুষ সাদা কাপড় পরা কিসের জিয়ারত করতে আসছে। সে আবারও চোখ পড়ে তার কবরস্থানের দিকে। প্রথমে কিছু হয় নাই, কিন্তু হঠাৎ করে তার চোখ পড়ে যে হঠাৎ করে তার চোখের মধ্যে চলে আসে যে পুরো কবরস্থানটা রাসেল ভাই সাদা কাপড় দিয়ে ঢাকা। সে এক ফাঁকে সাহস করে সে নিচে নামে কবরস্থানের দিকে এগোতেই দেখে যে আর কোনো কিছু নাই। সে ফিরে আবার তার রুমের দিকে ব্যাক করতে আসে, এমন সময় একটা ডাক আসে, আশিক। ওই পুরো জায়গায় তার নাম যে আশিক কেউ জানতো না, তার পুরো নাম হচ্ছে তৈয়বুর রহমান। আশিক নামে তাকে কেউই জানতো না, তৈয়ব নামে অনেকে ডাকতো, কিন্তু সবাইও যে তার পরিচিত তা না, কয়েকদিন ধরেই আর আসছে। সে এক দৌড়ে রুমে চলে যায় এবং রুমের দরজা জানালা সব বন্ধ করে সে শুয়ে থাকে গরমের ভেতরে। পরের দিন সকালবেলা তার ফ্রেন্ড আসে, তার ফ্রেন্ডকে সবকিছু তিনি বলেন যে এই 2 দিনে তিনি কি দেখেছেন, প্রথম দিন ঝড়ের থেকে পরের দিন পর্যন্ত। তো ফ্রেন্ড বলে বাপ দেখো ব্যাপারটা তো অনেক ইন্টারেস্টিং, আমি খুব ইন্টারেস্টেড, আজকে রাতে দেখবো কি হয়। ওই দিন রাতের বেলা রাসেল ভাই তারা জানালা খুলে একদম ফজরের নামাজে রাত পর্যন্ত বসেছিল, কিন্তু কিচ্ছু দেখলো না, কিছু দেখতে পায়নি। অ্যাজ ইউজুয়াল 10 থেকে 12 দিন এভাবেই কেটে যায়, কিন্তু তার এই মনের অজান্তে কবরস্থানের দিকে চোখ এখনো যায় না। 12 দিন পর রাসেল ভাই তার ফ্রেন্ড তার পাশে ঘুমোচ্ছিল। ওই দিন রাতের বেলা পড়ার ফাঁকে তার অবচেতন মন আবারও ঠিক কবরস্থানের দিকে চোখ পড়ে, এবং চোখ পড়তেই তিনি দেখেন, কিছুক্ষণ ওয়েট করবার পরে দেখলো যে কবরস্থানে সেই আগের মতো 4টা মানুষ 4 কোনায় দাঁড়িয়ে আছে। এবং ওই কবরস্থানের রাস্তা, যে রাস্তা ধরে তো কবরস্থান মানে কি ওই বাসায় আসে, সেই রাস্তা ধরে পাশে একটা ডোবাও আছে, সেই রাস্তা ধরে আস্তে আস্তে করে 10 থেকে 12 জন লোক একটা লাশের খাটিয়া নিয়ে কবরস্থানের দিকে এগোচ্ছে। এগোতে এগোতে ওই কবরস্থানে ঢুকতে ছোট্ট একটা গেট পড়ে, ছোট্ট, খুবই ছোট্ট। ওইটা চাইলে আপনি পা দিয়ে লাফ দিয়ে পা দিয়ে ক্রস করে যেতে পারেন, কিন্তু ওইটার ভিতর দিয়ে একদম অনায়াসে ঢুকে যাচ্ছে কবরস্থানের ভেতরে। এবং কবরস্থানের ভেতরে ঢোকার পর সে তার মনের মধ্যে বলে, আমি এতটাই সাহস নিয়ে চেষ্টা করলাম যা আছে সব সামনে দেখবো আজকে। সে নিচে দৌড়ে যায় এবং এক কোণায় লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে কি ঘটতে থাকে আসলে, অ্যাকচুয়ালি আমি দেখবো আজকে। এবং সে পৌঁছানোর পর কিন্তু কোনো কিছু ভ্যানিশ হয়ে যায়নি, রাস্তাতে সব চলছিল। সে দেখে যে লাশের খাটি আছে কিন্তু কোনো লাশ নাই। আশেপাশের লোকজন দাঁড়ানো, একজন কবরও খুঁজছে, কবর খোঁড়ার শব্দও পাচ্ছে, মাটি উপর উঠতেছে। সে বলে যে তার মনে ওখানে ভয়ও কাজ করতেছে, আসলে কি হচ্ছে এই আজব জিনিসটা দেখারও ইন্টারেস্ট শেষ করতে যাচ্ছিল না। হঠাৎ করে সে দেখে ওই বাড়ি থেকে তারই ফ্রেন্ড আস্তে আস্তে হেঁটে হেঁটে কবরস্থানের দিকে আসছে। ওই ফ্রেন্ডটা চারিপাশ সারা শরীরে কাফনের কাপড় জড়ানো, এবং ফ্রেন্ড এমন হেঁটে আসছে এমন ভাবে হেঁটে আসছে মনে হচ্ছে একটা রোবট হেঁটে আসছে, এবং সে কারো কোনো কথা শুনছে না, এরকম একটা। সে ডাক দেওয়ার কোনো কিছু চিন্তা করে না, কারণ ফ্রেন্ডটা ল্যাম্প পোস্টের আলোতে যতটুকু দেখা যায়, ফ্রেন্ডটা আস্তে আস্তে এগোতে এগোতে সে কবরস্থানের ভিতরে ঢুকছে। এবং সে এত জোরে চিৎকার করছে যে বাঁচাও আমাকে বাঁচাও, এটা বলতে বলতে সে যে সেন্সলেস হয়ে যায়, এরপর তার কিচ্ছু মনে নাই। আসলে কয়েকদিন সকালবেলা তার ঘুম ভাঙে এবং তাকে ওইখানে সবাই শোয়া অবস্থায় পায়। সকালবেলা তাকে রুমে নিয়ে যাওয়া হয়, নর্মাল করা হয়। তার ফ্রেন্ডরা তার ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তার ফ্রেন্ডকে সে সবকিছু বলে রাতের বেলার ঘটনা, যে আমি তোকে দেখছি। বলে ধুর বেটা বাদ দে, এগুলি তোর ভুল ধারণা, কোনো কিচ্ছু না, তুই এগুলি বিশ্বাস করিস না, এগুলি জাস্ট মনের ভুল বলে ভুলে যা। সেদিন রাসেল ভাই আপনার জুম্মা ছিল, তো সে ফ্রেন্ডের কথা শুনে তারপরেও তার মন মানতে থাকে না। একটা সময় গোসল করে জুম্মার নামাজ পড়তে বের হবে রাসেল ভাই। সে বলে যে আমি সামনে রাস্তা দিয়ে যাবো না, কবরস্থানের সামনে দিয়ে যাবো না, আমি পিছন দিক দিয়ে যাবো। সেই পিছন দিক দিয়ে ঘুরে যে মেইন রাস্তা ক্রস করে মসজিদের দিকে যাবে। তো তার ফ্রেন্ডটা তার থেকে 2 থেকে 3 কদম এগিয়েছিল। তো সে তার ফ্রেন্ডকে ডাক দিতে যায়, এমন সময় একটা ট্রাক এসে তার ফ্রেন্ডকে এত জোরে ধাক্কা দেয়, প্রায় 200 থেকে 300 ফিট দূরে সামনে তার ফ্রেন্ডটাকে ছিটকে গিয়ে পড়ে। আশেপাশের লোকজন জমে যায় এবং সে খুব অবাক হয়ে এক পলকে তাকায় থাকে, আমি কি দেখলাম, আমার সামনে আমার ফ্রেন্ডটা একদম ট্রাক বাড়ি, তার আপনার সামনে আপনার একটা ফ্রেন্ড যদি এরকম অবস্থা দেখতে পান, আপনি তো দৌড়ে যাবেন, খুবই স্বাভাবিক, একদম ভেঙে পড়বেন। আপনি দৌড়ে যান, উনি দৌড়ে গেল, আশেপাশের লোকজনকে ভিড় ঠেলে সে সামনে গিয়ে দেখলো যে পুরো বডিটা থেতলে আছে। এবং এই ফ্রেন্ডকেই তো সে দেখেছে, এই ফ্রেন্ড গতকালকে দেখেছে সে কাফনের কাপড় পরে কবরস্থান দিয়ে গেছে। এবং সেই ফ্রেন্ডকে দেখার পরের দিন সে সত্যিই কাফনের কাপড় পরে কবরে গেল।
আপনার এই ফেরথাতলান অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানকার ডক্টর উনি তো জানে আগেই মারা গেছে, কারণ আপনার ব্রেন ড্রেন নাকি রাস্তার মধ্যে বের হয়েছিল একদম। তো রাসেল ভাই এইটা ওনার মানে তার আগের দিন রাতের বেলা চাক্ষুষ যে জিনিসটা দেখলো, পরের দিন সকালবেলা তার ফ্রেন্ডকে ঠিক একইভাবে এবং অনেক কিছুরই ব্যাখ্যা নাই, কেন কবরের কর্নারে কর্নারে লোকগুলো দাঁড়িয়ে ছিল, কেন পুরো কবরস্থানটা কাপড় দিয়ে ঢাকা ছিল, কোনো ব্যাখ্যা নেই রাসেল। হ্যাঁ, এবং কেন একজন মানুষ যে প্রিয় বন্ধু সে যে জায়গাটা এখনো আছে রাসেল ভাই, আশেপাশে হয়তো বাড়িও হয়ে গেছে, হয়তো কবরস্থানের পাশ দিয়ে লোকজন যাতায়াতও করে, হয়তো কেউ সালামও দেয় না। সেটাই সেটাই এবং এবং এটা খুব অদ্ভুত ব্যাপার যে একটা কবরস্থান পুরো একটা কাপড়ে ঢাকা, কাপড়ে ঢাকা, সাদা কাপড়, ঢাকা চোখের চোখের সামনে, এবং কর্নারে কর্নারে মানুষ দাঁড়িয়ে আছে। এটা প্রথম দিন তিন দেখতে এটা পান, প্রথম দিন, পরের দিন পরের তো দিন। মানুষ দেখতে পান না, কিন্তু পুরো ফুল কবরস্থানটা সাদা কাপড়ে ঢাকা, মানে অদ্ভুত ব্যাপার না? তারপরে যেটা দেখলো যে তার ফ্রেন্ড কাফনের কাপড় পরে হেঁটে হেঁটে এগিয়ে আসছে, মানে এমন ভাবে আসছে যে Very মনে হয় কেউ যে ডাকে সে শুনবে না। কিন্তু ওই সময় কিন্তু সে তার ফ্রেন্ডকে ঘুমন্ত অবস্থায় দেখে নিচে না। রাইট।